স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। ভারতীয় গণমাধ্যম যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার করছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য ঢাকার কাছে নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে শেখ হাসিনা যাতে সেখানে বসে বিবৃতি না দিতে পারে সে বিষয়ে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রত্যাশীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন। তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থা করার ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম। তাদের অনবরত মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে, কথা বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চেয়েছেন তিনি। দুপুরে বরিশালে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। প্রতিবাদটা পাঠাই হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের বলবো স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য। স্বাধীনতার 53 বছরেও দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি না হওয়া দুঃখজনক, কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা শিরোনামে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে কথা বলেন বিএনপি মহাসচিব। স্বাধীনতা 53 বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারিনি। আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন সংস্কারের প্রস্তাবগুলো আসবে, তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে। ফ্যাসিবাদী শক্তি এখনও রাজনীতি করার অধিকার চায় কিভাবে, এমন প্রশ্ন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এ প্রশ্ন করেন তিনি। বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহযোগিতা পাননি। যারা বেশি আহত তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে 5 লাখ টাকার চেক সহায়তা দেয়া হয়। পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা গত রাত্রে আমাদের নেতা, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই।
প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে সংস্কারের গতিই বলে দেবে নির্বাচন কত তাড়াতাড়ি হবে। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি তা বলে দেবে। এটা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। তিনি জানান, দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সরকার, তবে তার আশা এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে অন্তর্বর্তী সরকার। জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিল্পোন্নত দেশগুলোর তৈরি করা সমস্যার সমাধানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে হাত পাততে হচ্ছে। জলবায়ু সম্মেলনে মাছের বাজারের মতো দর কষাকষি করার বিষয়টি অবমাননাকর বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। আজারবাইজানে চলছে জলবায়ু সম্মেলন COP29। আজ সম্মেলনের চতুর্থ দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার COP29 জলবায়ু সম্মেলন ভেন্যুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ব রক্ষায় ৩-০ প্রস্তাব তুলে ধরেছেন তিনি। আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়েও কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ডক্টর ইউনূস। বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব জলবায়ু সম্মেলন কেবলই দুর্গত দেশগুলোর জলবায়ু তহবিল পাওয়ার আলোচনার মধ্যেই আটকে নেই। আর ধনী দেশগুলোর ভোগবাদ কমানো, সবুজ প্রযুক্তি আর পরিবেশ বান্ধব বিদ্যুৎ, এই সবকিছুই এখন কপের আলোচ্য বিষয়। তাই বিভিন্ন দেশ এখন এসবই তুলে ধরছে জলবায়ু নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে। ভেতরে যখন সম্মেলন চলছে, বাইরে তখন এরকম বিভিন্ন দেশ ভিগানিজমকে তুলে ধরছে। কার্বন ফুটপ্রিন্ট কমাতে পশুর মাংস খাওয়া, ফাস্ট ফ্যাশন করা, এসবই বন্ধ করার কথা বলছে তরুণ প্রজন্ম। পৃথিবীর তাপমাত্রা ১.৫-এ আটকে রাখতে জীবনযাপন পদ্ধতি বদলানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। কেন তারা ভিগান? এই প্রশ্নে বলছেন, কারণ তারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন। To say to the leaders, please adopt vegan policy to save our planet. আমরা যারা তরুণ জলবায়ু কর্মী রয়েছি, তারা চাই যে উন্নত বিশ্ব যারা রয়েছে তারা তাদের ভোগ বিলাসিতা কমাক এবং তার সাফারার যাতে অন্য দেশ না হয় সেদিকে তারা নজর দেবে। Any individual who then reduces their meat consumption in a way which works for their own lifestyle is making a difference on a personal level. সবুজ প্রযুক্তি গড়ে তুলতে বাংলাদেশের প্রয়োজন 11 বিলিয়নের বেশি ডলার, বলছেন জলবায়ু বিশেষজ্ঞ। কফির প্রয়োজন নিশ্চয়ই আছে এবং কপ শুধুমাত্র একটি সম্মেলন নয়, এখানে আমরা আন্তর্জাতিক দৃষ্টিগুলোর কমিটমেন্ট এখানে আমরা পাচ্ছি। এক অনানুষ্ঠানিক আলোচনায় আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলবায়ুর ক্ষতি মানে সবার ঘরে আগুন লাগা। জলবায়ুর সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে, গরিব লোক দেশও করবে। কাজে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা।
আগামী বছর COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজনের পাশে। বিশ্ববাসী এখন তাকিয়ে সেদিকে। COP29-এর এবারের সম্মেলনে শুধু জলবায়ু তহবিল নয়, গুরুত্বের সাথে যেটি উঠে এলো সেটি হচ্ছে উন্নত বিশ্বকে তাদের ভোগবাদিতা পরিবর্তন করতে হবে জীবনযাপন পদ্ধতি। তাহলেই বাঁচবে পৃথিবী, বাঁচবে সভ্যতা। ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, কি হয় সেখানে আগামী কপে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। এই সংশোধনীর ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। তাই দু একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা এবং অ্যাসপিরেশন, এই সবগুলোকে ডিস্ট্রয় করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা 3 দিনের মধ্যে 3 লাখ করে টাকা পাবেন। সব দাবি দাওয়া লিখিত আকারে দিতে বলা হয়েছে সচিবালয়ের বৈঠকে। ক্ষতিপূরণের দাবি নিয়ে সচিবালয়ে কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করছেন গণ অভ্যুত্থানে আহত ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। আহত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে 12 জন শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক বৈঠকে অংশ নেয়ার কথা থাকলেও ঢুকে যায় শতাধিক লোকজন। 7 দফা দাবি নিয়ে হাজির হয়েছেন তারা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায়মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছে আদালত। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালত বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। 5 আগস্টের পর এই আইনের 2টি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। রিটকারীর আইনজীবী বলেন, লুটপাটকে বৈধতা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই করা হয়েছিল এই আইন। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি। জার্নালিস্টদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং
আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে। তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে প্রিয় উপস্থিতবৃন্দ, দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি। Extrajudicial killing, enforced disappearance, excessive use of force, politically motivated trial, mass arrest without warrant, and gross human rights violations যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়, বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে। ফ্যাসিবাদের পতনের পর গত 3 মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে। সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিপালন করেছে বিএনপির তৃণমূল। ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতাকর্মীরা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে। জনদুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহর বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে। পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অত্র স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে। নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টারগুলো অপসারণ করছে বা করার চেষ্টা করছে। ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব রাজনীতিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। যদিও সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেয়া বা ইয়ে করে, কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। পূর্বাচলে লেকের পাড় থেকে উদ্ধার হওয়া 7 টুকরা মরদেহটি নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। প্রেম ঘটিত কারণে তিনি হত্যার শিকার হন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রুমা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার জানান, মাসুমের সাথে প্রেমের সম্পর্কে অবনতি হওয়ায় ক্ষুব্ধ ছিল রুমা। 10 নভেম্বর রাতে মাসুমকে শ্যামলীর একটি বাসায় ডেকে নেন তিনি। দুধের সাথে নেশাজাত দ্রব্য মিশিয়ে অচেতন করে চাপাতি ও হ্যাক্সোব্লেড দিয়ে হত্যা করা হয় মাসুমকে। পরে মরদেহ 7 টুকরো করে পূর্বাচলের বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে। হত্যার সাথে আর কেউ যুক্ত ছিল কিনা তা জানতে তদন্ত চলছে। জানাবো দেশের বাইরের খবর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সদস্যরা। সিনেটের পর প্রতিনিধি পরিষদের জয়ে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হলো। নিশ্চিত হলো একচেটিয়া নিয়ন্ত্রণ।
কংগ্রেসের সিনেটে নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে। ফলে ক্ষমতায় রাজস্বিক প্রত্যাবর্তন হওয়া ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নের পথে থাকবেন অনেকটাই বাধাহীন। স্থানীয় সময় বুধবার এপি জানায় 435 সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত 218টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত করার ফলে কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গেল 2 বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রস্তাব পাশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। জয় নিশ্চিতের ফলে আগামী 2 বছর অনেকটা বাধা ছাড়াই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড, অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েটস। এর আগে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টস, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে মনোনীত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সাম্রাজ্যে এসব নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ওপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে ব্যর্থ বাইডেন প্রশাসনের শেষ সময়ে এমন মন্তব্য করলেন ব্লিংকেন। এছাড়া বাইডেন ক্ষমতা ছাড়ার পর আগামী বছরও ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে সেজন্য তড়িঘড়ি করে প্রতিশ্রুত সহায়তা দিতে তৎপর হয়েছে তার প্রশাসন। বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত প্রতিটি ডলার ব্যয় করতে চায় বাইডেন প্রশাসন। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। গাজা ও লেবাননের মানবিক বিপর্যয় থামাতে একমত প্রকাশ করেন দুই নেতা। Working to make sure that Ukraine has what it needs to effectively defend itself. গাজায় কার্যকর যুদ্ধবিরতি দেখতে চাই আমরা। পুরো অংশে না হলেও একটি বড় অংশকে যুদ্ধবিরতির আওতায় দেখতে চাই। এছাড়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি উদ্বেগের কারণ। 2025 সাল পর্যন্ত যুদ্ধ চালানোর রসদ ইউক্রেনকে দিয়ে যেতে চাই আমরা। And President Biden is committed to making sure that ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় সমুদ্র পাড়ে ভলিবল খেলে নিজেদের সতেজ রাখছেন শরীফুল নাহিদ রানারা। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শেষ করে দুবাই থেকে 2 বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হন টেস্ট স্কোয়াডের সদস্যরা। 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। 22 নভেম্বর থেকে অ্যান্টিগায় আর 30 নভেম্বর জ্যামাইকায় হবে 2টি ম্যাচ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের পর 2 দল 3টি করে ওয়ানডে আর টি20 ম্যাচের সিরিজও খেলবে। এবারে মৌসুমে বিপিএল এর প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করলো রংপুর রাইডার্স। সকালে মিরপুরে মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করে রংপুর। নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনরা এবার রংপুরের হয়ে খেলবেন। মূলত গ্লোবাল টি20তে অংশ নিতেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে দলটি। 26 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স মাঠে নামবে 27 নভেম্বর। এই টুর্নামেন্টে আরও অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট টিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিফিং করছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চক্ষু বিজ্ঞান অথবা পঙ্গু হাসপাতালের মতন অথবা পিজি হাসপাতালের মতন যেগুলো বিশেষায়িত হাসপাতাল, সেই সেবার জন্য তো এখন অবশ্যই ঢাকা আসতে হবে। ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। তো ঢাকার কোন হাসপাতালে কয়টি শয্যা খালি আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয় এগুলো এবং পুনর্বাসনের বিষয়ে আপনারা জেনেছেন যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা যেগুলো নাহিদ ইসলাম বলবেন সেগুলো আপনাদের আছে। তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি
যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয় তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যেই সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। অর্থাৎ আমরা আশা করব যে আপনাদের জন্য এবং এগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনটি হয়তো 3 দিন, কোনটি 5 দিন, কোনটি 15 দিন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো। যেগুলো স্বল্প মেয়াদী সেগুলো হয়তো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। কিন্তু এই প্রক্রিয়াতে যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা কোনো ধরনের ব্যুরোক্রেটিক যে কথাগুলো বলা হয় সেই ধরনের স্থবিরতা আমাদের এই বিষয়ে আমরা বলতে চাই, আপনারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সাহসী যোদ্ধারা জীবিত আছেন। অতএব আপনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। অতএব আমরা সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।